আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন? কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে জোটের প্রার্থী আসে কেন? ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন হয় না কেন? কেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতি এই অবহেলা? সমুচিত জবাব আমার এলাকাবাসী দেবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও বিএনপি নেত্রী রুমিন ফারহানা এখনও আশাবাদী থাকার কথা বলেছেন। দল থেকে ছেড়ে অন্য কোনো দলে যাওয়ার প্রশ্নই তার কাছে থাকছে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। বিএনপি 237 আসনে মনোনয়ন ঘোষণা করেছে, যেখানে 63 আসনে খালি রাখা হয়েছে। রুমিন ফারহানা তার আসনটিও সেই 63-র মধ্যে উল্লেখ করে জানান, এসব আসনে এখনও জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে, তাই এখনই তিনি নিশ্চিত করে বলতে পারেননি মনোনয়ন পাচ্ছেন কিনা। মনোনয়ন নিয়ে আশা নিরাশা নিয়ে তিনি বলেন, আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই, আমার রাজনীতি অব্যাহত থাকবে। আমি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ছিলাম, আছি এবং থাকব। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আপনারা জানেন যে বিএনপি দলের যারা মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যে তাদেরকে সিলেকশন করা হয়েছে এবং এই সিলেকশন নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং উত্তেজনা শুরু হয়েছে। কারণ যেই সমস্ত নেতাকর্মীরা বিএনপির করুণ পরিণতির সময় এই দলের জন্য যারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, দলের জন্য যারা জীবন বাজি রেখেছেন, সেই সমস্ত হেভি ওয়েট নেতাকর্মীরা কিন্তু এই সিলেকশন থেকে বাদ পড়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এই রুমিন ফারহানা মনোনয়ন না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজ এলাকায় জ্বালাময় বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেন যে আমি এই দলের জন্য এত কষ্ট করেছি, এই দলের জন্য এত লড়াই করেছি, সুতরাং যারা আমাকে এবং আমার এলাকার ভোটারদেরকে অবহেলা করতেছে অতি দ্রুতই তাদের প্রতিশোধ নেওয়া হবে। দর্শক, তিনি আরো বলেন যে আমি নির্বাচন করবই এবং আমার এলাকায় আমি নির্বাচন করব এবং তিনি তার এলাকার সকল ভোটারদেরকে সেই প্রতিশ্রুতিও দিয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন সিলেকশন করা হয়নি। এর পিছনে কিছু গোপন রহস্য রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি যে রুমিন ফারহানা তার নিজ এলাকায় কি কি জ্বালাময় বক্তব্য দিয়েছেন সেটা আমরা দেখব, এরপরে পুরো বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন? কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে জোটের প্রার্থী আসে কেন? ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন হয় না কেন? আমরা কি ভোট দিতে কার্পণ্য করি? আমরা কি ভোটের বাক্স বইরা দেই না? তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতি এই অবহেলা? এই অবহেলার সমুচিত জবাব আমার এলাকাবাসী দেবে ইনশাআল্লাহ। সরকারি দল বিরোধী দল আমি বুঝি না। আমার জীবনের রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে, কিন্তু তাতে মানুষের কথা বলা, মানুষের জন্য কাজ করা আমার জন্য কোনো সমস্যা হয় না। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায়। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় এলাকার উন্নয়ন করা যায়। এই প্রেসার যদি সর্বত্র, সেটা স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, নিজেদের রাস্তাঘাটের উন্নয়ন বলেন, সকল জায়গায় যদি এই প্রেসার অব্যাহত রাখতে হয়, প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা দেশের মালিক, জনগণ এই দেশের মালিক। নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে
হাতে, ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা। আরেকটা কথা বলি, অনেকেই হয়তো আপনাদেরকে বলবে ওনাকে এই দেয়া হবে, সেই দেয়া হবে। আমি আমার এই দুই এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন, ভোট ছাড়া আমি কারো কিছু আর চাই না। আপনারা আমার সঙ্গে আছেন? আপনারা আমার পাশে থাকবেন? আপনারা এই এলাকার অধিকার রক্ষায় আমার হাতকে শক্তিশালী করবেন? এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্র, সকল কিছুর উন্নয়নে আপনারা আমার সহযোগী হবেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে আবার। আমি আপনাদের মাটির সন্তান ছিলাম, আমি আপনাদের মাটির সন্তান আছি, আমি আপনাদের সন্তান, আপনাদের সঙ্গে থাকবো জীবনে এবং মরণে। সরাইল আশুগঞ্জের মাটি কেউ নিতে পারে নাই। সরাইল আশুগঞ্জের মাটি ছিল ধানের শীষের মাটি। সরাইল আশুগঞ্জের মাটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। সরাইল আশুগঞ্জের মাটি ছিল জনাব তারেক রহমানের ঘাঁটি। এইবার আবার নির্বাচন এসছে। সরাইল আশুগঞ্জের মানুষ ধানের শীষের বাইরে আর কিছু বোঝে না। সেই কারণে বারবার বারবার যতবার বাংলাদেশে নির্বাচন হয়েছে, বিএনপির জন্মের পর থেকে ধানের শীষের বাইরে আর কেউ আসন নিতে পারে না। তবে একবার ঝামেলা হয়েছিল 2001-এ, যখন ইসলামী ঐক্য জোটকে মনোনয়ন দেয়া হয়, তখন কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন। কিন্তু 2008-এ যখন আবারও ইসলামী ঐক্য জোটকে নবমনোনয়ন দেয়া হয়, তখন কিন্তু 1 থেকে 6-এর অভিজ্ঞতার পরে মানুষ আর 8 সালে জোটের প্রার্থীকে ভোট দেয় নাই। সেই যে এই আসন হাতছাড়া হলো, এরপরে 14 নির্বাচন বিএনপি অংশ নেয় নাই। 18 নির্বাচনে উকিল আব্দুল সাত্তার নির্বাচিত হইলেন বটে, কিন্তু তিনি তার শেষ জীবনে নৌকায় প্রার্থী হয়ে নৌকায় উঠে গেলেন। আবার আরেকটি নির্বাচন এসছে। এই নির্বাচনে গত 17 বছর আমি দলের সঙ্গে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম, বিএনপির সঙ্গে ছিলাম। কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম, ঘাম, ভালোবাসা, কষ্ট, এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে। ঠিক না? ঠিক না? দর্শক, আপনারা জানেন যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই মনোনয়ন নিয়েই কিন্তু একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং যেই সমস্ত নেতাকর্মীদেরকে মনোনয়ন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, চূড়ান্ত তালিকায় যাদের নাম নেই, তাদের ভক্তবৃন্দরা কিন্তু রাজপথে সড়ক অবরোধ করে দেশের মধ্যে অশান্তকর পরিবেশ সৃষ্টি করতেছে। তাদের দাবি যে আমাদের নেতারা বিএনপি দলের করুণ পরিণতির সময় তারা এই দলের জন্য বাড়ি ছেড়েছেন, এই দলের জন্য দেশ ছেড়েছেন, এই দলের জন্য তারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তাদের এই লড়াই করার কারণে, তাদের এই সংগ্রাম করার কারণে তাদেরকে কিন্তু মনোনয়ন অবশ্যই দেওয়া উচিত, এবং মনোনয়ন তালিকায় কিন্তু তাদের নাম অবশ্যই থাকা উচিত। আমরা দেখেছি এমন এমন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সিলেকশন করা হয়েছে, যারা এই দলের জন্য কিন্তু কোনো কষ্টই করে নাই,
বরং তাদের কারণে কিন্তু বিএনপি দলের আরো ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং বিএনপি দলের বদনাম হয়েছে, বিএনপি দলের অপবাদ দিয়েছে। সুতরাং এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে উত্তেজনা এবং অশান্তকর একটা পরিবেশ সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। কারণ যে সমস্ত হেভিওয়েট নেতাকর্মীরা এই সিলেকশন থেকে বাদ পড়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রুমিন ফারহানা। দর্শক, আপনারা দেখেছেন টক শোতে, লাইভে এবং সাংবাদিকের সামনে যিনি এই দল নিয়ে কিন্তু অনেক হুঙ্কার দিয়েছেন এবং এই দলের জন্য কিন্তু তিনি সবসময় সৎ পথে থেকে জোর গলায় তিনি কথা বলেছেন এবং এই দলের জন্য কিন্তু তিনি দীর্ঘ বছর কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। এজন্য যখন তাকে মনোনয়ন দেওয়া হয়নি তখন কিন্তু তার ভক্তরা রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন এবং আন্দোলন করেছেন। এখনো কিন্তু আমরা দেখতেছি যে রাজপথে সেই বিক্ষোভ মিছিল এবং সেই আন্দোলন এখনো অব্যাহত রয়েছে এবং তাদের সকলেরই দাবি যে এই সিলেকশন আমরা কোনোভাবেই মানি না। কারণ যেই নেতাকর্মীরা কষ্ট করেছেন দলের জন্য, তাদেরকে সিলেকশন না করে এমন এমন নেতাকর্মীদেরকে সিলেকশন করা হয়েছে যারা বিএনপির করুণ পরিণতির সময় যাদেরকে খুঁজেই পাওয়া যায়নি, যাদেরকে বাংলাদেশে কোনো কাজে খুঁজেই পাওয়া যায়নি, তাদেরকে সিলেকশন করাই কিন্তু সর্বস্তরের জনগণ কিন্তু এজন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। দর্শক, যে কারণেই কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে খুব উত্তেজনা বিরাজ করতেছে এবং এই রুমিন ফারহানাকে আশাবাদী এবং প্রত্যাশী যে তাকে মনোনয়ন দেওয়া হবে এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা সেও কিন্তু তার নিজ এলাকায় এক প্রোগ্রামে সে বলেছেন যে আমার যে এলাকা, আমি আমার এলাকায় নির্বাচন করব এবং আমার এলাকায় এখনো পর্যন্ত কাউকে সিলেকশন করা হয়নি। সুতরাং আমি আশাবাদী আমার এলাকায় আমাকেই মনোনয়ন দেওয়া হবে এবং তিনি তার এলাকার সকল ভোটারদেরকে প্রতিশ্রুতিও দিয়েছেন যে আমি নির্বাচন করব এবং আমার দেশের যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদেরকে হয়তো অনেকেই অনেকভাবে অবহেলা করতেছে। সুতরাং আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমার হাতকে আরো শক্ত করেন, আপনারা আমার পাশে থাকলেই ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচন আপনাদেরকে নিয়ে করব, এমন প্রতিশ্রুতি দিয়েছে রুমিন ফারহানা। দর্শক, এই রুমিন ফারহানা কি আসলেই সে মনোনয়ন পাবে নাকি সে চিরতরই মনোনয়ন থেকে বঞ্চিত হবে? আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।